প্রায় 21,000-এর বেশি কারখানা ঝাপ বন্ধ হয়ে গেছে। তোমাকে কাজ দিতে হবে, শ্রমিক তার শ্রম সমাজ গঠনের জন্য তারা ব্যয় করবে। পশ্চিমবঙ্গে অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করে, যাদের কোনো পিএফ পেনশন নাই, পশ্চিমবঙ্গের ওই বৈশিষ্ট্য হারিয়ে যায়নি। পশ্চিমবঙ্গের ওই বিশেষ বৈশিষ্ট্যকে কেউ চাপা দেওয়ার চেষ্টা করেছিল গুন্ডারাজকে মাথা চাড়া দিয়ে। এই পশ্চিমবঙ্গটাকে যারা একটা অন্ধকার টানেলে ঢুকিয়ে দিতে চাইছে তারা জিতবে না। মীনাক্ষী মুখোপাধ্যায়কে দেখলে ইয়ং বয়সের মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে পড়ে যায়, তার স্ট্রাগল বা ইত্যাদি ইত্যাদি। ধরো মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে কলকাতা কেন লন্ডন হবে না, দীঘা কেন গোয়া হবে না, ইত্যাদি ইত্যাদি। যদি আজকে সিপিএম ক্ষমতায় আসতো বা আসে, যদি কোনো না কোনোদিন মীনাক্ষী মুখার্জির চিফ মিনিস্টার হয়, পলিসিগতভাবে সে পশ্চিমবঙ্গের ফিউচারটা কীরকম বানাতে চায়, কীরকম পশ্চিমবঙ্গ সে বানাতে চায় যেটা আজকে নেই। চিফ মিনিস্টার তো আর পশ্চিমবঙ্গ বানায় না। চিফ মিনিস্টার যে রাজনীতিকে সে করে এবং যে যে রাজনীতিকে সে নিয়ে যায়, সেই রাজনীতির পলিসি তার রাজ্য, তার দেশ এবং তার ভবিষ্যতের যা প্রোগ্রাম আছে, যা কাজ আছে, সেইটাকে করে। আমরা একটু আগে কথা বলছিলাম যে ঠিকা শ্রমিক নিয়ে। সিপিএমই তো পশ্চিমবঙ্গে একটা সময় প্রথমে মানুষের ক্রয় ক্ষমতা, কেনার ক্ষমতাকে তৈরি করেছে, হাতে জমি দিয়েছে, চাষ করার জন্য করেছে। তারপর গোটা পশ্চিমবঙ্গের আনাচে কানাচে অসংখ্য কারখানা, তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, ব্রিজ, সেতু, ইউনিভার্সিটি, হসপিটাল তৈরি করেছে। সামগ্রিক বিকাশ। আমরা শুনেছি 5 কিলোমিটারের মধ্যে কোনো বাচ্চা যদি কোনো স্কুলে ভর্তি হতে যায় আর সেই স্কুলের যদি স্টুডেন্ট ভর্তির ক্যাপাসিটি ওভার করে যায়, তবুও সেই স্কুলের হেড টিচার বলতে পারবে না যে আমি তোমাকে নিতে পারবো না। এইটা ছিল পলিসি। এইটা এসআই অফিস থেকে, ডিআই অফিস থেকে ওই স্কুলের হেডমাস্টারমশাই দিদিমণির কাছে আসতো যে আপনি না বলবেন না, আপনি দেখুন যে কত বাচ্চা পড়তে আসছে। সেই সংখ্যাটা এক্সিড করে গেলে, সেই ক্লাসে বসতে না পারলে আমাকে সেকশন বাড়াতে হবে, আমাকে ক্লাসরুম বানাতে হবে এবং তার জন্য আমাকে টিচার আরও বেশি নিয়োগ করতে হবে। আর টিচার নিয়োগ করতে গেলে স্বচ্ছ পথে আমাকে তার একটা ব্যবস্থা করতে হবে এবং তারা যে লেখাপড়া করে টিচার হতে পারবে, টিচার হবার জায়গা আছে, টিচার হতে পারবে এবং তার টিচার হবার জন্যে তার নিজের মধ্যে একটা ইচ্ছে, প্রত্যাশা এবং তার একটা লক্ষ্য তৈরি করে দেওয়া, এইটা হচ্ছে একটা সরকারের কাজ। তাই পশ্চিমবঙ্গের স্কুলের সংখ্যা বেড়েছিল হু করে, টিচার রিক্রুটমেন্ট হয়েছিল। আজকে তার উল্টো দিকে যাচ্ছে না। মাধ্যমিকের পরীক্ষাতে ড্রপ আউট আছে, হলো। আচ্ছা, ঠিকা শ্রমিক কারখানা পশ্চিমবঙ্গে আজকের ডেটে প্রায় 21,000-এর বেশি কারখানা ঝাপ বন্ধ হয়ে গেছে। অনেকে আছে যারা একটু বেশি টাকা পয়সা নিয়ে পশ্চিমবঙ্গে একটা কোনো ব্যবসা, শিল্প, একটু উদ্যোগ করতে চায়, তারা পশ্চিমবঙ্গ ছাড়তে চাইছে। তাদের কারখানার যা অ্যাড্রেস ছিল, যেটা শেষে ছিল ওয়েস্ট বেঙ্গল, তার এখন ঠিকানাতে সেই স্টেটের জায়গাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের পলিসি হচ্ছে, আমরা যারা সিপিআইএম পার্টি করি, যে তোমাকে প্রোডাকশন ইউনিট খুলতে হবে, তোমাকে কাজ দিতে হবে। শ্রমিক তার শ্রম সমাজ গঠনের জন্যে তারা ব্যয় করবে এবং তারকে দাম দেবে সরকার। আচ্ছা, যদি দাম না দিতে পারে তাহলে তাকে সিকিউরিটি দেবার জন্য একটা ছাতা ধরবে, তার জন্য ল ফ্রেম হবে। পশ্চিমবঙ্গে অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করে, যাদের কোনো পিএফ পেনশন নাই,
পশ্চিমবঙ্গে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী, সিপিআইএম পার্টি, তাদের লড়াই, পার্লামেন্টের ভেতরে এতগুলো লাল ঝান্ডার এমপি, এ লড়াই পশ্চিমবঙ্গ থেকে দিল্লি গিয়ে আজকের পশ্চিমবঙ্গের বিভিন্ন কর্পোরেশনে, মিউনিসিপ্যালিটিতে এই অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য একটা নির্দিষ্ট ছোট পরিমাণের টাকা সেখানে কাটা হয় এবং সরকার সেখানে তার সুদ দেয় এবং তারপরে সে যখন 60 বছর বয়স হবে তখন সে একটা পেনশন পাবে। তার বিভিন্ন সময় অ্যাক্সিডেন্টাল ডেথ কেস, তার বিভিন্ন কাজ, যার নির্মাণ শ্রমিক আছে করেছে। কারা করেছে গো এটা? আজকে সেই টাকা জমা পড়ছে না এবং নিজেরাই নিজেদের কথা বলছে। তাহলে পশ্চিমবঙ্গের শিক্ষা, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য, পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের সঠিক বেতন দিয়ে সঠিক ঘন্টায় কাজ করা, এই সবটার জন্য পশ্চিমবঙ্গের সিপিআইএম এর পার্টির কাছে ব্লুপ্রিন্ট রেডি। এবং এটা আর কেউ জানুক আর না জানুক, তৃণমূল বিজেপি জানে। আমাদের তো আর হাতির দাঁতের মতো নেই যে একটা সুন্দর করে দেখাবো আর একটা ভেতরে বলবো, যেমন ওরা বলেছিল যে বছরে 2 লাখ ছেলে মেয়ের চাকরি, আর যারাই চাকরি করতো তাদের সব টেবিল চেয়ার তুলে দিয়ে আর সেখানে কন্ট্রাকচুয়াল। আমাদের একটাই দাঁত। এখানেও বসেও যা বলছি, আমাদের নির্বাচনী ইশতেহারেও তাই থাকে। আরও ফার্মলি, আরও একদম তীক্ষ্ণভাবে, একদম ম্যান টু ম্যান মানুষের সাথে সিপিআইএম কথা বলছে এবং সিপিআইএম সেই জায়গাটা অর্জন করছে আরও নতুন শক্ত ভিতে। ওই জন্য তো যখন অ্যাডমিনিস্ট্রেশন বিরুদ্ধে, এলাকার গুন্ডারা, মাসেল পাওয়ার, মানি পাওয়ার, দুর্নীতির অর্থনীতি, তৃণমূল কংগ্রেসের সরকার, একটা গুন্ডারাজ চলছে, তার মধ্যেও মানুষ দাঁড়িয়ে যাচ্ছে লড়াই করতে। এমনি এমনি হচ্ছে না পশ্চিমবঙ্গে। এমনি এমনি পশ্চিমবঙ্গের মানুষ স্লোগান তোলেনি। সিপিআইএম স্লোগান তুললো, চোর ধরো জেল ভরো। সবাই বলল চোর ধরো জেল ভরো। সিপিএম বললো গ্রাম জাগাও, চোর তাড়াও। চোরগুলো সব জেলে গেছিল। যাদের চোরগুলোকে জেলে রেখে দেবার কথা বিজেপির, তারা চোরগুলোকে মাঝপথে জেল থেকে বার করতে শুরু করছে। মানুষের অভিজ্ঞতায় মানুষ দেখছে সিপিআইএম ভোটে এবং তারপরে পশ্চিমবঙ্গকে গড়তে ওরা তো অনেকটা পিছিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গকে, অনেকটা। কিন্তু পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যেতে গেলে পশ্চিমবঙ্গের মানুষের মোটিভ, পশ্চিমবঙ্গের মানুষ, এ তো ঐতিহাসিকভাবে সত্য, পশ্চিমবঙ্গের মানুষ গড়তে জানে, পশ্চিমবঙ্গের মানুষ গ্রহণ করতে জানে, পশ্চিমবঙ্গের মানুষ মানবিক, পশ্চিমবঙ্গের মানুষ একে অপরের পাশে দাঁড়াতে জানে, পশ্চিমবঙ্গের মানুষ সাংস্কৃতিক, পশ্চিমবঙ্গের মানুষ খুব নরম নমনীয়, পশ্চিমবঙ্গের মানুষ খুব ইমোশনাল, পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় কারো যন্ত্রণা দেখলে তার ছাতি ফেটে যায়, পশ্চিমবঙ্গের মানুষ তার পাশে দাঁড়ানোর জন্য ছটফট করে, পশ্চিমবঙ্গের মানুষ একের জন্যে গাঁয়ে হোক, বাড়ি বাড়ি গিয়ে হোক চাঁদা তোলে, পশ্চিমবঙ্গের মানুষ অনলাইনেও একটা কোনো মুমূর্ষ ব্যক্তির জন্যে কাজ করে। পশ্চিমবঙ্গের রক্তদান আন্দোলন একটা বিরাট আন্দোলন। পশ্চিমবঙ্গের এই বৈশিষ্ট্যগুলো পশ্চিমবঙ্গের মানুষের কাছ থেকে ওরা সরিয়ে নিয়েছে, কিন্তু ওই বৈশিষ্ট্যকে সরালেই তো সরে না। সেই মানবিক, সংস্কৃতি সম্পন্ন, ইমোশনাল গঠন করতে পারে, হৃদয়ে জায়গা দিতে পারে, আগলে রাখতে পারে, একজনের জন্য অন্যজন মরতে পারে, এবং এটা ঐতিহাসিকভাবে সত্য। স্বাধীনতার সময় তার আন্দোলন তার আগের থেকে সত্য, তারপরে পশ্চিমবঙ্গ গড়ার সময় থেকে সত্য। বক্রেশ্বর এমনি এমনি গঠন হয়নি। পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েরা রক্ত বিক্রি করে পশ্চিমবঙ্গের বক্রেশ্বর গড়েছে। পশ্চিমবঙ্গের ওই বৈশিষ্ট্য হারিয়ে যায়নি। পশ্চিমবঙ্গের ওই বিশেষ বৈশিষ্ট্যকে কেউ চাপা দেওয়ার চেষ্টা করেছিল গুন্ডারাজকে মাথা চাড়া দিয়ে। পশ্চিমবঙ্গের ওই বৈশিষ্ট্যগুলো ফিরে আসছে করোনাতে, রেড ভলেন্টিয়ারে, আরজি করে, ফারাক্কাতে ওই বাচ্চা মেয়েটার রেপ কেসে, কসবাতে, জোকাতে, পশ্চিমবঙ্গের ক্ষেতের জমি ফিরে নিয়ে আসার জন্যে, ওই তুরতুরি চা বাগান, দাঁতপুর, পূর্ব বর্ধমান, ওই যে দেউচাতে ঢুকতে দিচ্ছে না আদিবাসীরা, ঢুকতে দিচ্ছে না।
এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের আর্জ, এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের শক্তি, এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের ইয়াং জেনারেশন, এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের যারা আমাদের অভিভাবক, তাদের এটা তাদের চোখগুলো চিকচিক করে। পশ্চিমবঙ্গের ইয়াং জেনারেশনের সামনে তার এই বৈশিষ্ট্য, যখন করোনা আসে, যখন আরজি কর আসে, যখন একটা আন্দোলন আসে, পশ্চিমবঙ্গের মানুষের কাছে যখন 26,000 চাকরি চলে যায়, পশ্চিমবঙ্গের কাছে যখন কোনো একটা কলিয়ারির গেটের তালা পড়ে যায়, পশ্চিমবঙ্গে যখন চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানাটার ডিপার্টমেন্টে নোটিশ চলে আসে টেবিলে, এই তো 2024-এ সরকার গঠনের 1 সপ্তাহের মধ্যে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার বিভিন্ন ডিপার্টমেন্টে চিঠি চলে এলো যে এই সপ্তাহের মধ্যে বন্ধ করে দিতে হবে। পশ্চিমবঙ্গে যখন মুর্শিদাবাদের আম বাগানগুলোকে কেটে দিয়ে ওই আম্বানি আদানিদের জন্য যখন ওই পাওয়ার গ্রিড তৈরি হবে, বাংলাদেশ থেকে কি করে তার জোড়ানো হবে, কি করে বিদ্যুৎ আসবে, কি করে যাবে, তখন যখন আম গাছগুলোকে কেটে দেয়, তখন ওই পশ্চিমবঙ্গের ওই মায়েদের, ওই বাড়ির লোকগুলোর, তাদের সামনে যখন দাঁড়াবো না, তো তাদের ওই একটা মুখের একটা উজ্জ্বলতা আলাদা হয়ে যায়, চোখগুলো চিকচিক করে, 5টা গঠনমূলক কথা বলে, লড়ে যাবার মানসিকতা হয়। এইটা পশ্চিমবঙ্গ, এবং প্রতিদিন পশ্চিমবঙ্গে এটা প্রত্যেক দিন রিভাইভ হচ্ছে এবং পশ্চিমবঙ্গে এটা স্ট্যাবলিশড হচ্ছে, প্রতিষ্ঠিত হচ্ছে। এই পশ্চিমবঙ্গটা জিতবে, সামনের ভোটেই জিতবে। এবং এই পশ্চিমবঙ্গটার জন্যে পশ্চিমবঙ্গের মানুষ যারা গঠনমূলক, যারা গ্রহণ করতে জানে, যারা ভালোবাসতে জানে, যারা মন খারাপ হলে দুকলি গান গাইতে জানে, যারা রাস্তার মোড়ে দাঁড়িয়ে একটা কবিতা ওড়াতে পারে, যারা পশ্চিমবঙ্গের মাঠে ঘাটে 2 পাতা পড়েনি কিন্তু মানুষের ধান কাটতে গিয়ে গান করে, কয়লা কাটতে গিয়ে গান করে, তাঁতি যখন ওই মাকু দিয়ে কাপড়টা সেলাই করে, দীর্ঘক্ষণ ঘন্টার পর ঘন্টা যখন বসে করে, তখন সে যখন গুনগুন করে না, সে হয়তো রবীন্দ্রসঙ্গীত গায় না, সে হয়তো নজরুল গীতি গায় না, সে হয়তো সলিল চৌধুরী গায় না, কিন্তু তার তাঁতের ওই খটখট আওয়াজের সঙ্গে মিলে সে একটা গান গায়। চা বাগানের পাতা তোলে সে একটা গান গায়। যে কয়লাটা কাটে, সে যখন কয়লাটা কেটে মাথায় নিয়ে বেরোয় ওই আন্ডারগ্রাউন্ড মাইন্স থেকে, তখন তারা একসঙ্গে হুমনা করে গান গায়। এই পশ্চিমবঙ্গটা ফিরে দাঁড়াচ্ছে। এই পশ্চিমবঙ্গটাকে যারা একটা অন্ধকার টানেলে ঢুকিয়ে দিতে চাইছে, তারা জিতবে না, পারে না জিততে, কারণ এটা পশ্চিমবঙ্গের বিরুদ্ধে। এটা পশ্চিমবঙ্গের বিরুদ্ধে, টানেলে ঢুকিয়ে দেওয়াটা পশ্চিমবঙ্গের বিরুদ্ধে, লটারির দোকানে ভিড় করে দেওয়াটা পশ্চিমবঙ্গের বিরুদ্ধে, মদের দোকানে ভিড় করে দেওয়া, গাঁজা, চারস, হেরোইন, বোমা, বন্দুক, জাল ওষুধ তা তৈরি করার কারখানা, বিএলআরওর অফিসের সামনে দালালদের একদম মাছির মতন ভনভন করা, কারখানার গেটগুলোতে দাঁড়িয়ে থেকে বন্ধ করে দেওয়া, কে কোথায় কাজ করছে, কার কি রাজনৈতিক আইডেন্টিটি, তাকে বের করে দেওয়া, এটা পশ্চিমবঙ্গের বৈশিষ্ট্য নয়, এটা পশ্চিমবঙ্গের একটা অন্ধকার টানেল যেখানে ওরা ঢুকিয়ে দিয়েছে। আর পশ্চিমবঙ্গ ওই পশ্চিমবঙ্গটা যেটা ওই আলোটার দিকে তাকায়, এ পশ্চিমবঙ্গ ওই টানেল থেকে বেরোতে শুরু করেছে বলেই তো ভয় পাচ্ছে, শুরু করেছে বলেই তো প্রশাসনকে ব্যবহার করে একটাও দোষীদেরকে শাস্তি দিচ্ছে না। কারণ ওরা জানে যে এই পশ্চিমবঙ্গটা যদি দাঁড়িয়ে যায়, তাহলে ওরা যে পশ্চিমবঙ্গটাকে টানেলে ঢোকাতে চাইছে, সেই টানেলটাকে ভেঙে চুরমার করে দেবে। টানেলই থাকবে না পশ্চিমবঙ্গে, ওই অন্ধকার টানেলটাই থাকবে না। পশ্চিমবঙ্গটা এই যে উন্নতির পশ্চিমবঙ্গ, প্রগতির পশ্চিমবঙ্গ, মানবিকতার পশ্চিমবঙ্গ, উন্নত মস্তিষ্কের পশ্চিমবঙ্গ, চেতনার পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গ ওই টানেলটা ভাঙার জন্য রেডি হয়েছে। আমরা কতটা বুঝছি, মানুষ কতটা বুঝছে, সে তো আমাদের মধ্যে আছে। শত্রুরা সবসময়, মানে যে কোনো লোক সে জানে যে আমার শত্রু কতটা শক্তিশালী। তাহলে যারা তৃণমূল কংগ্রেস, যে টিএমসি, তৃণমূল কংগ্রেস বলতেও খারাপ লাগে, টিএমসি বললেই আচ্ছা যে ওই জায়গাতে বিজেপি, এরা যারা ওই টানেলটাই ঢোকাতে চাইছে না, এরা জানে এদের শত্রু হচ্ছে ওই পশ্চিমবঙ্গটা, আবেগী, লড়াকু, ওই জন্য ওই পশ্চিমবঙ্গটাকে ওরা ভয় পায়।
ওই জন্য ওরা এই পশ্চিমবঙ্গটাকে কায়েম রাখতে চাইছে, বরকরার রাখতে চাইছে। ওই পশ্চিমবঙ্গ থেকে বেরোতে হবে। তাই তো ওরা যেটা আমাদের জাফরাবাদে চন্দন দাস গোবিন্দ দাস খুন করলো, 4.5 ঘন্টা পুলিশ এলো না, 4.5 ঘন্টা পুলিশ এলো না। আমরা তো গেছিলাম ওখানে, বিডিও অফিসের গাড়ি পুড়ে ছারখার হয়ে গেছে। বিডিও অফিসে যিনি কাজ করতেন তিনি দুপুরবেলা যখন আমরা ওখানে পৌঁছেছি, সকাল থেকে বেরিয়ে এদিক ওদিক ঘুরতে গিয়ে, যিনি চাকরি করেন বিডিও অফিসে, পঞ্চায়েতের অফিসে, তিনি বেরিয়ে এসে বলছেন যে আমি ফোন করছি, অফিসে ফোন করছি, বিডিওকে ফোন করছি, পুলিশকে ফোন করছি যে আমি ওয়ার্কার, আমি কর্মী, আমি কর্মচারী, আমি বলছি এটা সমস্যা হচ্ছে। তাও 3.5 ঘন্টা 4.5 ঘন্টা পুলিশ আসেনি। তো ওই যিনি কর্মচারী, যিনি কাজ করছেন, তার যে গাড়িটা পুড়ে গেল, তারা কি ওই দিনই রাতের বেলা জল খেয়ে ঘুমিয়ে যাবে না? ভুলে যাবেন? ভুলবে না। তারপরে চন্দন দাস হরগোবিন্দ দাসকে নিয়ে যে রাজনীতি, সেই রাজনীতিটা মানুষ ভুলে যাবে? মানুষ ভুলবে না।